আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনায় পুলিশ তার সহপাঠীকেই গ্রেপ্তার করেছে। এই ঘটনায় একজনই জড়িত বলে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। রাজ্যে টোটো চালকদের রেজিস্ট্রেশন ফি মকুব করার দাবি জানিয়েছে বিজেপি। আকাশবাণী ও দূরদর্শনের অনুষ্ঠান আরও সময়োপযোগী করে তুলতে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবস আত্মপ্রকাশ করেছে বলে প্রসার ভারতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী জানিয়েছেন। উত্তরবঙ্গে সাম্প্রতিক দুর্যোগের পর উদ্ধার কাজে উল্লেখযোগ্য ভূমিকার জন্য বন দপ্তর 10টি কুনকি হাতিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। একটানা ক্ষতির মধ্যে দিয়ে চলা হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। রঞ্জি ট্রফি ক্রিকেটে বাংলা আজ উত্তরাখণ্ডের মুখোমুখি হবে। ইডেনে খেলা শুরু হবে সকাল 9:30টায়। আসছে বিস্তারিত খবরে। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় পুলিশ অবশেষে তার সহপাঠীকেই গ্রেপ্তার করেছে। গত শুক্রবার ওয়াসেফ আলী নামে ওই সহপাঠীর সঙ্গে ক্যাম্পাসের বাইরে বেরোন নির্যাতিতা। হাসপাতালে সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিছুক্ষণের জন্য সে ক্যাম্পাসে ফিরে আসলেও ফের বেরিয়ে যায়। এরপর নির্যাতিতাকে নিয়ে সে ক্যাম্পাসে ফিরে আসে। গতকাল ওয়াসেফ এবং ধৃত অন্য 5 অভিযুক্তকে নিয়ে পরাণগঞ্জের জঙ্গলে পুলিশ ঘটনার পুনর্নির্মাণ করে। তারপরই জিজ্ঞাসাবাদে অসঙ্গতি মেলায় গ্রেপ্তার করা হয় ওয়াসেফকে। এই নিয়ে ধর্ষণের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করা হল। ওয়াসেফকে আজ আদালতে তোলা হবে। এদিকে ওড়িশার বাসিন্দা ওই তরুণীকে একজনই ধর্ষণ করেছে বলে আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছেন। গত সন্ধ্যায় সাংবাদিকদের তিনি জানান, নির্যাতিতার সহপাঠীর ভূমিকাও সন্দেহের ঊর্ধ্বে নয়। ধৃতদের এবং নির্যাতিতার সেদিনের পুলিশ পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নেওয়া হয়েছে নির্যাতিতার গোপন জমানবন্দিও। আমরা ভিকটিম এবং তার ফ্যামিলি সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। পার্সোনালি চাইছি ওনারা সেফটি সিকিউরিটি যদি নিতে চান, আমরা সবসময় আগ্রহী ওনাকে পার্সোনাল সিকিউরিটি দিতে। ভিকটিম গার্লকেও আমরা 24/7 সিকিউরিটি দিয়ে রেখেছি। যাই ওনার কোনো কনসার্ন আছে, কিছু আছে, আমরা সবসময় ওদের পাশে আছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, তরুণীর বন্ধুর ওপর যাবতীয় দায় চাপিয়ে সরকার প্রকৃত অভিযুক্তদের আড়াল করতে চাইছে। তবে পুলিশি তদন্তের ওপর আস্থা প্রকাশ করেন তিনি। ওড়িশার মুখ্যমন্ত্রী নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বললেও এ রাজ্যের মুখ্যমন্ত্রী এখনও পর্যন্ত তাদের কারোর সঙ্গে যোগাযোগ করেননি বলেও কটাক্ষ করেন শ্রী অধিকারী। এদিকে দুর্গাপুরে এমবিবিএস পড়ুয়ার গণধর্ষণের যে অভিযোগ উঠেছে তার প্রতিবাদে বিজেপিকে 19 অক্টোবর পর্যন্ত ধর্নায় বসার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা দত্ত পাল গতকাল জানিয়েছেন, যেহেতু আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ ধর্নায় আপত্তি জানায়নি, তাই দুর্গাপুর থানার ওসি এক্ষেত্রে আইন অনুযায়ী অনুমতি দেবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যদিকে ওই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কোনো বহিরাগত যাতে ঢুকতে না পারে তা সুনিশ্চিত করতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে নির্দেশ দিয়েছেন বিচারপতি। বিজেপি টোটো চালকদের রেজিস্ট্রেশন ফি মকুব করার দাবি জানিয়েছে। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, রাজ্য সরকার সম্প্রতি বিজ্ঞপ্তি জারি করে টোটো চালকদের নাম নথিভুক্তিকরণের জন্য 1000 টাকা করে ধার্য করেছে। পাশাপাশি প্রতি মাসে টোটো চালকদের 100 টাকা করেও দিতে হবে। শ্রী অধিকারী বলেন, নাম নথিভুক্তিকরণের বিষয়ে তাদের কোনো আপত্তি নেই, তবে এই সিদ্ধান্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেন তিনি। মোটর ভেহিকেল অ্যাক্টে ই রিক্সা ছাড়া রেজিস্ট্রেশন হয় না, তাই কায়দা করে ই রিক্সা / টোটো লিখে দিয়েছেন, যাতে সবকেই যারাই চালান, রিড অ্যান্ড রাইট, সাধারণ গ্রামের মানুষও যারা চালান, তাদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি মাসিক 100 টাকা মকুব করুক। এটা বিরোধী দলনেতার রাজ্য সরকারের কাছে দাবি এবং আবেদন। আকাশবাণী ও দূরদর্শনের অনুষ্ঠান দেশের প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে প্রসার ভারতী পরিকাঠামো থেকে অনুষ্ঠান সূচি সবকিছু ঢেলে সাজাচ্ছে। ব্রডকাস্টিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড নেটওয়ার্ক ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় এই জন্য 2021 সাল থেকে 2026 সালের সময়সীমার মধ্যে কেন্দ্রীয় সরকার প্রসার ভারতীকে 2500 কোটি টাকার বেশি দিয়েছে। প্রসার ভারতের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী গতকাল আকাশবাণী কলকাতা কেন্দ্র পরিদর্শনকালে কথা জানান। তিনি বলেন, দেশের সিংহভাগ নাগরিক তরুণ প্রজন্মের। মূলত তাদের চাহিদার কথা মাথায় রেখে প্রসার ভারতী ওটিটি প্ল্যাটফর্মে ওয়েবস রূপে আত্মপ্রকাশ করেছে। কারণ দেশের একমাত্র সরকারি গণমাধ্যম হিসেবে আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত মাধ্যমে উপস্থিতি জরুরি বলে সরকার মনে করে। प्रोग्रामिंग हमेशा इवॉल्व करती है।
जिस तरीके से कार्यक्रम अभी 5 साल पहले भी बनते थे, आज शायद ऑडियंस कुछ ज़्यादा एक्सपेक्ट करती है। हमारे जो लिसनर्स हैं, हमारे जो व्यूअर्स हैं, उनके पास आज न केवल देश भर के बल्कि दुनिया भर के कंटेंट का एक्सेस है। तो बनाने का जो स्टाइल है, बनाने का जो तरीका है, नए से नए आधुनिक तरीकों को हमें अपनाना है, लेकिन साथ साथ ये भी देखना है कि भारत से संबंधित जो कहानियाँ हैं, किस्से हैं, गीत हैं, विचार हैं, इन सब को नए स्वरूप में हम आज की आधुनिक ऑडियंस तक पहुँचा सकें। দেশব্যাপী শুরু হয়েছে কার্ডিওপালমোনারি রেসাসিটেশন সচেতনতা সপ্তাহ। চলতি মাসে 13 তারিখ থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে 17 অক্টোবর পর্যন্ত। হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে প্রাথমিক চিকিৎসা দিতে এবং সাধারণ মানুষের কাছে সিপিআর এর বিষয়ে সচেতনতা আনতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের এই উদ্যোগ। আকাশবাণী সংবাদের একটি প্রতিবেদন। হঠাৎ কোনো মানুষ যদি অজ্ঞান হয়ে পড়ে যান, তার হার্ট বন্ধ হয়ে যায়, অসুস্থ হয়ে পড়া ব্যক্তিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বিশ্বজুড়ে সিপিআর কর্মসূচি শুরু হয়েছে। বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সৌমিত্র রায় এ বিষয়ে বললেন, প্রাথমিকভাবে সব মানুষেরই এই কার্ডিওপালমোনারি রেসাসিটেশন জানা প্রয়োজন। পরিষ্কারভাবে তাকে শুইয়ে দিন, পারলে পায়ের দিকটা একটু উঠিয়ে দিন, মাথাটা একদিকে হেলিয়ে দিন, যাতে কিনা জিভটা এবং থুতুটা গলার মধ্যে আটকে গলাটা বন্ধ না হয়ে যায়। যদি মনে হয় তার দাঁতগুলো লেগে যাচ্ছে, তাহলে কোনো সফট রুমাল বা কিছু প্যাক দিয়ে তার দাঁতের মধ্যে রেখে দিন, যাতে তিনি জিভটা কামড়ে না ফেলতে পারেন। এরপরে আপনি তাকে জোরে ধাক্কা দিয়ে দেখুন যে তিনি সাড়া দিচ্ছেন কিনা। যদি না দেন, তাহলে বুকের মাঝখানে যে বোনটা আছে তার উপর একটা মধ্যম মানের একটা ঘুষি মারুন। অনেকের এই একটা শকেই আবার হার্ট রেট ফিরে আসে। একজনকে বলুন ইমিডিয়েট অ্যাম্বুলেন্সে খবর দিন। এই সিপিআরটা হচ্ছে কি, অ্যাম্বুলেন্স আসার জন্য আপনি লোকটিকে ততক্ষণ বাঁচিয়ে রেখেছেন। অভিজিৎ চক্রবর্তী, আকাশবাণী সংবাদ, কলকাতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তরবঙ্গের সাম্প্রতিক দুর্যোগের পর বিভিন্ন জায়গায় আটকে পড়া মানুষ ও বন্য পশুদের উদ্ধারের কাজে উল্লেখযোগ্য ভূমিকার জন্য বন দপ্তর সেখানকার 10টি কুনকি হাতিকে পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে। জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যানের ওই হাতিগুলির সঙ্গে তাদের মাহুতকেও পুরস্কৃত করা হবে বলে বন দপ্তর সূত্রে খবর। পুরস্কার হিসেবে দুর্যোগের পর তাদের ভূমিকার কথা সার্ভিস বুকে লিপিবদ্ধ করা হবে। জমিবাড়ির রেজিস্ট্রেশনের জটিলতা কাটাতে এবার পৃথক হেল্পলাইন চালু করছে রাজ্য সরকার। নভেম্বরের মধ্যেই এই নম্বর জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে চালু হবে বলে নবান্নের সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে ইন্টারঅ্যাক্টিভ ভয়েস রেসপন্স প্রযুক্তির মাধ্যমে এই পরিষেবা দেওয়া হবে। একটানা ক্ষতির মধ্যে দিয়ে চলা হুগলি ইন্টার রিজিয়ন এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য বাস পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আরামবাগ মহকুমা সহ এক বিস্তীর্ণ অঞ্চলের যাত্রীরা চরম সমস্যায় পড়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, দীর্ঘদিন ধরেই আরামবাগের দ্বারকেশ্বর নদের ওপর রামকৃষ্ণ সেতুতে বাস চলাচল বন্ধ। সেতুটি দিয়ে 7-8টি জেলা বাস যাতায়াত করে। মাস দুয়েক আগে সেতুর একাংশ ভেঙে গেলে বাস চলাচল বন্ধ হয়ে যায়। পূর্ত দপ্তর মেরামতির কাজ করলেও খুব ধীর গতিতে তা হচ্ছে বলে অভিযোগ বাস মালিকদের। পূর্ণ মাত্রায় বাস চালানো সম্ভব না হওয়ায় ক্ষতির মুখে পড়তে হচ্ছে। এর প্রেক্ষিতেই পরিষেবা বন্ধ রাখার এই সিদ্ধান্ত। পরিবেশে সকল প্রাণীর স্বাস্থ্য এক সূত্রে বাঁধা, এজন্য মানব স্বাস্থ্যের পাশাপাশি বাস্তুতন্ত্রের স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে। জীবজগতে প্রতিটি উপাদানের ওপর ক্ষতিকর প্রভাব নিয়ে গতকাল কলকাতার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ হাইজিন অ্যান্ড পাবলিক হেলথের প্রেক্ষাগৃহে ফাউন্ডেশন ফর অ্যাকশন অ্যান্ড ইনোভেশন টুয়ার্ডস হেলথ প্রোগ্রাম ফেইথের একটি বিশেষ সম্মেলনে এই বিষয়টির ওপর বিশেষ জোর দেওয়া হয়। সংগঠনের সভাপতি ডক্টর মধুমিতা দুবে বলেন, মানুষের জন্য একটি মাত্রই পৃথিবী রয়েছে, এজন্য ওয়ান হেলথের বার্তাও দিয়েছেন তিনি। এটা সত্যি খুব ভয়ানক দিন আসছে, মানব জাতি পৃথিবী থেকে চলে যেতে বসছে। আমাদের যেটা মনে রাখতে হবে যে আমাদের তো দ্বিতীয় কোনো বাড়ি নেই, শুধু পৃথিবীই আমাদের বাড়ি। দ্বিতীয় পৃথিবী নেই যেখানে পালিয়ে গিয়ে বাঁচতে পারি। নিজেদের স্বাস্থ্যের জন্যে, পরিবেশের স্বাস্থ্যের জন্যে এবং এই পৃথিবীর অন্যান্য যারা অধিবাসী অর্থাৎ পশু পাখি সবার স্বাস্থ্যের জন্য আমাদের এই ওয়ান হেলথ প্রকল্প, এই অ্যাপ্রোচে আমাদের এগোতে হবে। কলকাতা পুলিশ গোপন অভিযান চালিয়ে মিন্টো পার্ক এলাকা থেকে পরিচালিত একটি ডেটিং অ্যাপ চক্র বানচাল করে দিয়েছে। এই ঘটনায় 16 জন মহিলা সহ 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডেটিং অ্যাপের মাধ্যমে সঙ্গী হওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়া হতো বলে অভিযোগ।
বাংলা আজ রঞ্জি ট্রফি ক্রিকেটের অভিযান শুরু করবে। ইডেনে 4 দিনের ম্যাচে বাংলা উত্তরাখণ্ডের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সকাল 9:30টায়। বাংলা দলের নেতৃত্ব দেবে অভিমন্যু ঈশ্বরন। 2025-26 মৌসুমের 91তম রঞ্জি ট্রফি আজ শুরু হচ্ছে। অংশ নিচ্ছে মোট 38টি দল। আইএফএ শিল্ড ফুটবলে আজ কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্ট ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে। এই ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের সঙ্গে ড্র করলেই শিল্ড ফাইনালে পৌঁছে যাবে মোহনবাগান। অন্যদিকে গতকাল কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল 2-0 গোলে নামধারী এফসিকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনায় পুলিশ তার সহপাঠীকে গ্রেপ্তার করেছে। রাজ্যে টোটো চালকদের রেজিস্ট্রেশন ফি মওকুফ করার দাবি জানিয়েছে বিজেপি। আকাশবাণী ও দূরদর্শনের অনুষ্ঠান আরও সময়োপযোগী করে তুলতে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েবস আত্মপ্রকাশ করেছে বলে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী জানিয়েছেন। স্থানীয় সংবাদ শেষ হল। আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ বিহারে বুথ স্তরে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বিহার বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন। বিজেপি বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য 71 জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 18 জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে সিপিআইএমএল। রাজস্থানের জয়সলমীরে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে 20 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে মিরপুরে গতকাল বস্ত্র কারখানায় এক বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত 16 জনের মৃত্যু হয়েছে। ভারত আজ থেকে পুনরায় আমেরিকায় আন্তর্জাতিক ডাক পরিষেবা শুরু করছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মঙ্গোলিয়ার সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সাংস্কৃতিক ঐতিহ্য ও গণতান্ত্রিক মূল্যবোধের বিনিময়। মালয়েশিয়ার সুলতান অব জহর কাপে ভারত ও পাকিস্তানের মধ্যে হকি ম্যাচ 3-3 গোলে ড্র হয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ বিহারে বুথ স্তরে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বিহার বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন। মেরা বুথ সবসে মজবুত প্রচার অভিযানে তিনি দলীয় কর্মীদের সঙ্গে কথা বলবেন। তিনি বলেন, দলের একনিষ্ঠ কর্মীরা বিহারে বিজেপি এনডিএর জয় সুনিশ্চিত করার জন্য পূর্ণ শক্তি নিয়োজিত করে কাজ করছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতা এই একনিষ্ঠ কর্মীদের মনে নতুন উৎসাহের সঞ্চয় করবে বলে তিনি মনে করেন। কয়েকজন কর্মীর সঙ্গে তিনি সরাসরি কথা বলবেন। উল্লেখ্য, 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভা নির্বাচনে আগামী 6 ও 11 নভেম্বর ভোট নেওয়া হবে। ভোট গণনা 14 নভেম্বর। প্রধানমন্ত্রী আগামীকাল অন্ধ্রপ্রদেশ সফর করবেন। তার এই সফরে তিনি নান্দিয়ার জেলার শ্রীশৈলামে শ্রী ভারাম্বা মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানম দর্শন ও পূজার্চনা করবেন। পাশাপাশি তিনি শ্রীশৈলামে শ্রী শিবাজি স্ফূর্তি কেন্দ্র দেখতে যাবেন। প্রধানমন্ত্রী কুর্নুলে 13,430 কোটি টাকারও বেশি মূল্যের একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। বিজেপি বিহারে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য 71 জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী তারাপুর এবং অপর উপমুখ্যমন্ত্রী বিজয় সিনহা লখিসরাই বিধানসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে সিওয়ান কেন্দ্রে, প্রতিমন্ত্রী নীতিন নবীন বাঁকিপুর, রেণু দেবী বাতিয়া বিধানসভা আসনে প্রার্থী হচ্ছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রামকৃপাল যাদব দানাপুর আসন থেকে নির্বাচনে দাঁড়াচ্ছেন। সিপিআইএমএলও গতকাল 18 জনের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করেছে। অন্যদিকে হিন্দুস্তান আওয়াম মোর্চা সেকুলার 6 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ দিল্লিতে ব্রাজিলের উপরাষ্ট্রপতি জেরাল্ডো এল কামিনের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকে ব্রাজিলের প্রতিরক্ষামন্ত্রী জোস মিউসো মনিটেরিও ফিও উপস্থিত থাকবেন। এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছেন যে নেতৃবৃন্দ দুদেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে সম্পর্ক নিয়ে বিস্তারিত পর্যালোচনা করবেন। রাজস্থানের জয়সলমীরের কাছে একটি এসি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে 20 জনের মৃত্যু হয়েছে। গতকাল বিকেলে 50 জনের বেশি যাত্রী নিয়ে যাওয়ার সময় জয়সলমীর যোধপুর মহাসড়কের ওপরেই ওই বাসে আগুন ধরে যায়। বাসের ভেতরে 19 জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। পরে হাসপাতালে আরও একজন প্রাণ হারান। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। আহত 15 জন যাত্রীর মধ্যে অধিকাংশের দেহ 70% পুড়ে গেছে। মহাত্মা গান্ধী হাসপাতালে তাদের চিকিৎসা চলছে। মুখ্যমন্ত্রী ভজেন্দ্র লাল শর্মা দুর্ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি যোধপুর হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই দুর্ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকার নিহতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50,000 টাকা করে অর্থ সহায়তা ঘোষণা করেছে।
বাংলাদেশের রাজধানী ঢাকার কাছে মিরপুরে গতকাল রাসায়নিক ও বস্ত্র কারখানায় আগুন লাগার ঘটনায় অন্ততপক্ষে 16 জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। দমকল ও সিভিল ডিফেন্সের ডিরেক্টর লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, মৃতদেহগুলি শনাক্তকরণের জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আকাশবাণী ও দূরদর্শনের দীর্ঘদিনের কর্মী ঘাটতির সমস্যা মেটাতে ভারত সরকার উদ্যোগী হয়েছে। গতকাল আকাশবাণী কলকাতা পরিদর্শনকালে প্রসার ভারতীর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক গৌরব দ্বিবেদী একথা জানিয়েছেন। তিনি বলেন, বর্তমান সময়ের প্রেক্ষিতে আকাশবাণী ও দূরদর্শনের কাজকর্ম পরিচালনা করতে কত কর্মীর প্রয়োজন তা খতিয়ে দেখতে নিবিড় সমীক্ষা করা হচ্ছে, যা বর্তমানে একেবারে শেষ পর্যায়ে রয়েছে। আগামী 6 থেকে 8 মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার পর প্রসার ভারতীর নতুন ম্যান পাওয়ার পলিসি নিয়ে আসা হবে বলে তিনি জানিয়েছেন। भारत सरकार की बहुत बड़ी योजना है, लगभग 2500 करोड़ की योजना है जो बाइंड नाम से कहलाई जाती है, ब्रॉडकास्ट इंफ्रास्ट्रक्चर नेटवर्क। इस योजना में 2021 से 2026 की अवधि के लिए हमको लगभग 2550 करोड़ मिले थे, जो कि आकाशवाणी और दूरदर्शन दोनों के इंफ्रास्ट्रक्चर को अपग्रेड करने के लिए था। শ্রী দ্বিবেদী জানান, দেশের তরুণ নাগরিকদের চাহিদার কথা মাথায় রেখে আকাশবাণী ও দূরদর্শন তাদের অনুষ্ঠান সূচি তৈরি করছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। ভারত আজ থেকে পুনরায় আমেরিকায় আন্তর্জাতিক ডাক পরিষেবা শুরু করছে। এক বিজ্ঞপ্তিতে যোগাযোগ মন্ত্রক জানিয়েছে, আমেরিকার শুল্ক বিভাগ ও বর্ডার প্রোটেকশনের সঙ্গে সমন্বয় সাধন করে যথাযথ শুল্ক দিয়ে পার্সেল চিঠি পৌঁছে দেওয়ার ব্যাপক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, নতুন ব্যবস্থার ফলে শুল্ক সংক্রান্ত প্রক্রিয়া আরও দ্রুত হবে, পাশাপাশি নির্দিষ্ট ঠিকানায় নির্বিঘ্নে অতিরিক্ত মাসুল ছাড়া চিঠিপত্র ও অন্য সামগ্রী পৌঁছে যাবে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক আদেশে অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার পর সে দেশে ডাক পরিষেবা বন্ধ রাখা হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, ভারত ও মঙ্গোলিয়ার সম্পর্কের ভিত্তি হল পারস্পরিক সাংস্কৃতিক ঐতিহ্য ও গণতান্ত্রিক মূল্যবোধের বিনিময়। গতকাল রাষ্ট্রপতি ভবনে মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উকনা ও তার প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ভারত ও মঙ্গোলিয়া কৌশলগত অংশীদার ও তৃতীয় আধ্যাত্মিক প্রতিবেশী। গত 25 বছরে মঙ্গোলিয়ায় ভারত বেশ কিছু সাংস্কৃতিক প্রকল্প হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে বৌদ্ধ মঠের পুনর্গঠন ও প্রাচীন পাণ্ডুলিপির পুনর্মুদ্রণ। উভয় নেতার মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক চুক্তিগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে সহমত পোষণ করা হয়। রাষ্ট্রপতি মুর্মু মঙ্গোলিয়ার রাষ্ট্রপতির সম্মানে এক নৈশ ভোজসভার আয়োজন করেন। ভারত ও মঙ্গোলিয়া 10টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলসুখ উকনার মধ্যে দ্বিপাক্ষিক ও প্রতিনিধি পর্যায়ের বৈঠকে মানবিক সহায়তা, মঙ্গোলিয়ার ঐতিহ্যবাহী স্থান পুনরুদ্ধার, অভিবাসন, ভূতত্ত্ব ও খনিজ সম্পদের সহযোগিতা, সমবায়ের প্রসার এবং ডিজিটাল মাধ্যমে সমস্যার সমাধান সংক্রান্ত সমঝোতা স্বাক্ষরিত হয়। পরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে শ্রী মোদী জানান, ভারত মঙ্গোলিয়ার নাগরিকদের বিনামূল্যে ই-ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। भारत ने मंगोलिया को हमेशा एक पड़ोसी के रूप में देखा है और इसी नाते हम पीपल टू पीपल टाइज को बढ़ावा देते रहेंगे। हमने निर्णय लिया है कि मंगोलिया के नागरिकों को निःशुल्क ई वीजा दिया जाएगा। साथ ही भारत हर साल मंगोलिया से युवा कल्चरल एम्बेसडर्स की भारत यात्रा भी स्पॉन्सर करेगा। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লি থেকে ভার্চুয়ালি নতুন ডোর টু ডোর পণ্য ও পার্সেল পরিষেবার সূচনা করেন। এর মধ্যে আছে দিল্লি থেকে কলকাতা অ্যাসিওর ট্রানজিট কন্টেনার সার্ভিস, মুম্বাই থেকে কলকাতা ডোর টু ডোর পার্সেল পরিষেবা ও ইন্টিগ্রেটেড লজিস্টিক হাব হিসেবে রেলের পণ্য গুদাম। এগুলির উদ্বোধন করে রেলমন্ত্রী বলেন, পণ্য সামগ্রী দ্রুত ও সময় মতো সকলের দরজায় পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই পরিষেবা বিশেষ কার্যকর হবে। গোটা দেশের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পণ্য পরিবহনের খরচও এর ফলে কমবে বলে শ্রী বৈষ্ণব জানান। शुरू में मुंबई से कोलकाता के इस रूट को सैचुरेट किया जाएगा। मैक्सिमम सर्विसेज इसमें चलाई जाएंगी, जिसमें एकदम एब्सोल्युटली इजी तरीके से लोगों को सामान मिल सके, लॉजिस्टिक्स की सर्विस मिल सके, एकदम अश्योर्ड हो जाए। और उसके जो लेसन्स रहेंगे, उन लेसन्स के आधार पे नए शहरों के पेयर्स को सिलेक्ट किया जाएगा।
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যের 1,86,00,000 মহিলাকে উৎসবের মরশুমে স্বস্তি দিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতায় আজ বিনামূল্যে 2টি করে এলপিজি সিলিন্ডার বিতরণ করবেন। নতুন পরিকল্পনা অনুসারে প্রতি বছর 2টি পর্যায়ে বিনামূল্যে এই এলপিজি সিলিন্ডার বন্টন করা হবে। তার মধ্যে একটি দেওয়া হবে চলতি বছরের অক্টোবর থেকে ডিসেম্বর এবং অন্যটি আগামী বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। মালয়েশিয়ার জোহর বাহারুতে সুলতান অফ জোহর কাপ 2025 হকিতে গতকাল তামান্দা হকি স্টেডিয়ামে ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ 3-3 গোলে অমীমাংসিতভাবে শেষ হয়। এর আগে ভারতের জুনিয়র দল ব্রিটেনের বিরুদ্ধে 3-2 এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে 4-2 গোলে জয়লাভ করে। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী প্রবীণ বিজেপি নেতা নরেন্দ্র মোদী আজ বিহারে বুথ স্তরে দলীয় কর্মীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বিহার বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান শুরু করবেন। রাজস্থানের জয়সলমীরে যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে জীবন্ত দগ্ধ হয়ে 20 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন। ভারত আজ থেকে পুনরায় আমেরিকায় আন্তর্জাতিক ডাক পরিষেবা শুরু করছে। খবর শেষ হলো।